তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চীনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হলো তুংচি পুনঃস্থাপন কি প্রকৃত পুনঃস্থাপন ছিল? তো অর্থাৎ তুংচি পুনঃস্থাপন থেকে যদি কোনো প্রশ্ন পড়ে, এটিকে লিখলে হয়ে যাবে। তো সব ভিডিওর মতো এই ভিডিওতেও বলে দিই, যদি আপনাদের এই পিডিএফ চাই তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদের ফ্রিতে প্রদান করে দেবো, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তাইপিং কৃষক বিদ্রোহ দমন করার ক্ষেত্রে বিদ্রোহের শেষ পর্যায়ে উন্নত পশ্চিমী অস্ত্রশস্ত্র বড় ভূমিকা নিয়েছিল। এই নিয়ে মাঞ্চু শাসকের শিক্ষা নেয় যে ভবিষ্যতে বিদ্রোহী কৃষকদের এবং হান ছাড়া অন্যান্য জাতিসত্তার মানুষদের নিয়ন্ত্রণে রাখতে হলে পশ্চিমী অস্ত্র সম্ভার নিয়ে বলীয়ান হওয়া দরকার। চীনা শাসকদের কাছে মূল বিষয় ছিল আধুনিক সমরাস্ত্র, কামান, বাষ্পচালিত পোত ও উন্নত মানের অস্ত্রশস্ত্র প্রস্তুত করতে শেখা। কারণ এইসব অস্ত্রশস্ত্রের বলেই বলীয়ান হয়ে ব্রিটিশ ও ফরাসি সৈন্যরা চীনকে পরাজিত করতে পেরেছে। এই সময় রাজশক্তিকে পুনর্জীবিত করে শক্তিশালী করার ক্ষেত্রে মূল উদ্যোগ গ্রহণ করা হয় চীন সম্রাট তুংচির রাজত্বকালে। এই সমসাময়িক চীনা পণ্ডিতরা এই প্রক্রিয়াকে তুংচি পুনঃপ্রতিষ্ঠা নামে আখ্যায়িত করেছেন। রাজশক্তির পুনরুদ্ধারের বিষয় সবথেকে উল্লেখযোগ্য অবদান ছিল একদল অত্যন্ত যোগ্য রাজপুরুষ ও আমলার। কেন্দ্রীয় স্তরে এইসব দক্ষ রাজপুরুষদের কৃতিত্বের ফলেই চীনের পতনোন্মুখ রাজতান্ত্রিক কর্তৃত্বকে সমসাময়িকভাবে রক্ষা করা সম্ভব হয়েছিল। যা সোনা বলেছেন, পুনঃপ্রতিষ্ঠার প্রকৃত কারিগর ছিলেন রাজধানীর এবং বিভিন্ন প্রদেশের কিছু উচ্চপদস্থ কর্মচারীরা। পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্য কেবলমাত্র পুরাতন ব্যবস্থাকে ফিরিয়ে আনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন বিদ্রোহ ও বিদেশি শক্তির অনুপ্রবেশকে কেন্দ্র করে চীনে যে নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছিল তা মোকাবেলা করার জন্য নতুন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল। পুনঃপ্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য ছিল একটি স্থিতিশীল কৃষিভিত্তিক সমাজ গড়ে তোলা বা সংকোচন নীতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। শাসক শ্রেণীর অভ্যন্তরীণ লোকেদের বিলাসবহুল জীবনের পেছনে অপব্যয় বন্ধ করার এবং কৃষকদের বাহুল্য বর্জিত কঠোর জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়। তবে মেইজি জাপানের দৃষ্টান্ত অনুসরণ করে আধুনিক অর্থনীতি গড়ে তোলার কোনো আন্তরিক প্রয়াস চালানো হয়নি। পরের বেড়া, বিদ্রোহ কবলিত অঞ্চলগুলি থেকে গ্রামীণ জনসাধারণ এলাকা ত্যাগ করে চলে যেতে শুরু করেছিল। ফলে চীনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে কৃষির ব্যাপক অবনতি ঘটে। চীন সরকারের তরফ থেকে কৃষির উন্নতিকল্পে বিভিন্ন এলাকায় সেচ প্রকল্প গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। কৃষি সরঞ্জাম ও বীজ কেনার জন্য কৃষকদের সরকারি ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। বেশ কিছু এলাকায় খাজনার হার কমিয়ে উৎপাদিত পণ্যের 10/3 করা হয়। সীমান্তবর্তী অঞ্চলে পতিত জমিগুলিকে কৃষির আওতায় নিয়ে এসে কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়। পরের প্যারা, তুংচি পুনঃপ্রতিষ্ঠার পেছনে মূল চালিকা শক্তি ছিল কনফুসীয় ভাবাদর্শ। কনফুসীয় ভাবাদর্শের মূল কথা ছিল অধিকাংশ জমিতেই কৃষকদের মালিকানা প্রতিষ্ঠিত হবে। কিন্তু তুংচি সরকারের কৃষি নীতিতে এই নীতি সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়নি। এ ব্যাপারে জেলায় জেলায় এমনকি গ্রামে গ্রামে তারতম্য পরিলক্ষিত হয়েছিল। কিছু কিছু এলাকাতে জমির কৃষক মালিকানা গড়ে উঠলেও তার পরিমাণ ছিল বেশ কম। কিন্তু বেশ কিছু এলাকায় যেখানে কৃষকরা জমি পেয়েছিল বা কিনেছিল, সেখানে পরবর্তীকালে পুরানো জমিদারি ফিরে আসে এবং বলপূর্বক কৃষকদের বিতাড়িত করে জমির মালিক হয়ে বসে। বিদ্রোহজনিত অভ্যন্তরীণ সংকটের পরিণতি হিসাবে জমির মূল্য হ্রাস পেয়েছিল। ফলে গ্রামাঞ্চলের কৃষিক্ষেত্রগুলি ধনী ব্যক্তিরা প্রচুর পরিমাণে কিনতে শুরু করে। তারা তাদের জমিতে ভাড়াটে কৃষকদের বসায়, কিন্তু এই ভাড়াটে কৃষকরা জমিতে আজীবন চাষ করার ঐতিহ্যগত নিশ্চয়তা পায়নি। পরের প্যারা, যে সমস্ত এলাকায় তাইপিং বিদ্রোহীদের কবল থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেসব এলাকায় তুংচি সরকার পুনর্নির্মাণ সংক্রান্ত কার্যালয় গড়ে তোলেন। এই কার্যালয়গুলির প্রাথমিক কাজ ছিল শহরের ধ্বংসপ্রাপ্ত পাঁচিল ও মন্দিরগুলোকে পুনর্নির্মিত করা। স্থানীয় জেন্টিদের সহায়তায় শস্য ভাণ্ডারগুলিতে পুনর্গঠন করার কাজ শুরু হয়। কৃষির উন্নতির জন্য এবং সুস্থ গ্রামজীবন গড়ে তোলার জন্য জল ব্যবস্থা নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া হয়। হুয়েই এবং ইয়ালা নদীর বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। পরের বেড়া, তুংচি পুনঃপ্রতিষ্ঠার রূপকারেরা চীনের ঐতিহ্যগত বাণিজ্যের উন্নতির ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেননি। উপরন্তু বণিকদের ওপর ধার্য করের পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। লিজিন নামে বাণিজ্য শুল্কের অস্তিত্ব থেকেই গিয়েছিল,
লিজিন বাবদ রাষ্ট্র যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হতো তার একটা বড় অংশ যেত প্রদেশগুলিতে। বিভিন্ন গিল্ড ও বাণিজ্য সংস্থা থেকে লিজিন আদায় করত জেন্ট্রি শ্রেণীভুক্ত লোকেরা। সুতরাং লিজিন দায়ের সাথে সাথে জেন্ট্রিদেরও শ্রেণীস্বার্থ জড়িয়েছিল। বাণিজ্যিক শুল্কের আধিক্য বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল। তাছাড়া শিল্পক্ষেত্রেও শ্রম বিভাজন বা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরের প্যারা, বৈদেশিক আক্রমণ এবং তাইপিং বিদ্রোহ সহ বিভিন্ন গণ অভ্যুত্থান মাঞ্চু সেনাবাহিনী ও আমলা গণতন্ত্রের দুর্বলতার স্বরূপ উদ্ঘাটিত করেছিল। এক কথায় মাঞ্চু রাজতন্ত্রের কর্তৃত্ব জনসমক্ষে হেয় প্রতিপন্ন হয়েছিল। তাই পুনঃপ্রতিষ্ঠার কর্ণধারের উপলব্ধি করেছিলেন যে উচ্চবর্গীয় বুদ্ধিজীবীদের সাহায্য ছাড়া রাজকর্তৃত্বের পুনরুদ্ধার সম্ভব নয়। ফলে একটি বিষয়কে কেন্দ্র করেই মূলত তুংচি পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত কর্মসূচি গড়ে উঠেছিল, তা হলো জেন্ট্রি শ্রেণীকে শক্তিশালী করা। জেন্ট্রি শ্রেণীর সুবিধার্থে জেন্ট্রিদের সহায়তা এবং সর্বোপরি জেন্ট্রি শ্রেণীভুক্ত রাজপুরুষদের উদ্যোগেই পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল। সোনো মন্তব্য করেছেন, পুনঃপ্রতিষ্ঠা সংখ্যাগত, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে জেন্ট্রি শ্রেণীকেই শক্তিশালী করেছিল। জেন্ট্রি শ্রেণী অধিক পরিমাণে জমি হস্তগত করেছিল, কিন্তু সেই অনুপাতে কৃষকদের অবস্থা আরও খারাপ হয়েছিল। কৃষকরা ঋণভারে জর্জরিত হয়ে পড়েছিল। তাদের অবস্থার উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাছাড়াও শিল্প ও বাণিজ্য অবহেলিত থেকেই গিয়েছিল। শিল্প ও বাণিজ্যকে অগ্রাধিকার দিয়ে একটি সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য কোনো প্রয়াস নেওয়া হয়নি। গোটা দেশ জুড়ে একটি সুবিন্যস্ত কর ব্যবস্থা ও আর্থিক নীতি গড়ে তোলা হয়নি। কনফুসীয় মতাদর্শের প্রভাব থেকেই সম্পদশালী জেন্ট্রির দল শিল্পে পুঁজি বিনিয়োগে বিমুখ ছিলেন। ফলে চীনের আধুনিক পুঁজিবাদ গড়ে ওঠেনি। পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত কর্মসূচি চীনের অধিকাংশই সমস্যারই সমাধান করতে পারেননি। তুংচি পুনঃপ্রতিষ্ঠা ছিল রাজতন্ত্রের চূড়ান্ত ধ্বংসপ্রাপ্তির আগে জেন্ট্রি শ্রেণীর প্রভাব বৃদ্ধির মাধ্যমে কর্তৃত্ব পুনরুদ্ধারের এক সামরিক প্রয়াস। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকেন তাহলে অবশ্যই আমাদের করতে পারেন। আমরা সেটিকে সমাধান করার চেষ্টা করব এবং এই নোটটির আমার একটি লিঙ্ক দিয়ে দেবো যা আমার ডিসক্রিপশানে থাকবে। চাইলে আপনারা সেটিকেও ফলো করতে পারেন বা সেটিও করতে পারেন। তো দেখা হচ্ছে আরেকটি পরবর্তী নতুন ভিডিওর সাথে। সেখানেও আমরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনাদের কোনো রায় থাকে বা মন্তব্য থাকেন বলতে পারেন, এবং আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে বা যেটার উপর আমি নতুন বা নেক্সট ভিডিও নিয়ে আসবো, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা এখানেও কমেন্ট করতে পারেন। তাহলে আমরা পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর নিয়ে আসার চেষ্টা করব।